হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীর সাথে পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2024 সাবজেক্ট ইভিএস সিপিএস 4 চ্যাপ্টার 4 পরিবেশ বিজ্ঞান শিক্ষণের বিভিন্ন ধারণা ও পদ্ধতিগুলি নিয়ে আমরা এখানে আলোচনা করছি। এখান থেকে ইতিমধ্যে আমরা এই চ্যাপ্টারটি থেকে দুটি পর্ব আলোচনা করে ফেলেছি। আজকে আমরা 3 নম্বর পর্ব আলোচনা করব। এখান থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে আমাদের 3 নম্বর পর্বের প্রথম প্রশ্ন হচ্ছে, থর্নডাইকের অভিন্ন উপাদান তত্ত্বটি উল্লেখ করো। থর্নডাইকের অভিন্ন উপাদান তত্ত্বে বলা হয়েছে দুটি বিষয়ের মধ্যে সাদৃশ্য থাকলে সঞ্চালন হয় এবং এর পরিমাণ নির্ভর করে দুটি বিষয়ের মধ্যে সাদৃশ্যের পরিমাণের উপর। যেমন ইতিহাসের সঙ্গে ভূগোলের বিষয়গত সাদৃশ্য থাকার জন্য দুই বিষয়ের মধ্যে ধনাত্মক সঞ্চালন হওয়া সম্ভব। থর্নডাইকের অনুগামীগণ বলে, শুধু বিষয়গত সদৃশ্য না, পদ্ধতিগত সদৃশ্যের ক্ষেত্রেও শিক্ষা উপকরণ ব্যবহার আদর্শগত সদৃশ্যের জন্য সঞ্চালন ঘটে থাকে। অর্থাৎ কি, যে অভিন্ন একই রকম বিষয়গুলো যদি একই রকমের হয়, তা বিষয়ের শিক্ষা আমাদের অন্য বিষয়ে খুব ভালো করে কাজে লাগে। আমরা যখন ইতিহাস পড়ি, ইতিহাসে যে সমস্ত স্থান, কাল, ম্যাপ ইত্যাদিগুলো দেখি, সেগুলো আমাদের জিওগ্রাফি বা ভূগোল থেকে আমরা অনেকটাই জানতে পেরে যাই এবং এতে ভূগোল আমাদেরকে ইতিহাস পড়তে সাহায্য করে। আবার ইতিহাসে যে সমস্ত জায়গাগুলির বিষয়ে আমরা জানি বা শুনি, সেগুলো জানলে বা শুনলে সেগুলো প্রকৃতি পরিস্থিতি কী কী ঘটনা ঘটেছিল সেগুলো অনুমান করে সেই জায়গার ভৌগোলিক অবস্থা সম্পর্কে আমরা জানতে পারি, যা আমাদেরকে ভূগোলেও সাহায্য করতে পারে। এছাড়া পদ্ধতিগত ক্ষেত্রে কিছু সাদৃশ্য যদি থাকে, কোনো একটি বিষয়কে আমরা যদি পর্যবেক্ষণ পদ্ধতি দিয়ে দুটি বিষয়কে পাঠদান করি, তাহলে একটি বিষয় অন্য বিষয়টিকে ঠিক সাহায্য করবে। কোনো একটি বিষয় শিক্ষার্থী আগেই পর্যবেক্ষণ পদ্ধতির মাধ্যমে কাজ করেছে, সেটি সে পরবর্তীকালে অন্য কোনো একটি বিষয়ে পর্যবেক্ষণ পদ্ধতি কীভাবে প্রজেক্ট বানাতে হয় সেটি সে অতি সহজে করতে পারবে। এরপরে জার্ডের সামান্যীকরণ তত্ত্বটি উল্লেখ করো। থর্নডাইকের অভিন্ন উপাদান তত্ত্বের সমালোচনা করে জার্ড তার একটি বিখ্যাত পরীক্ষা দেখিয়েছেন যে আলোর প্রতিসরণ সংক্রান্ত দুটি পরিস্থিতির মধ্যে যথেষ্ট সদৃশ্য থাকলেও তারপরও কোনো সঞ্চালন ঘটেনি। কিন্তু যখন আলোর প্রতিসরণ সংক্রান্ত নিয়মাবলী এবং সূত্র ব্যাখ্যা করা হয়, তখন তাৎপর্যপূর্ণ সঞ্চালন প্রমাণ পাওয়া যায়। কিন্তু মন্তব্য করেন, বিষয়গুলির মধ্যে নীতি ও তত্ত্বগত সাদৃশ্যের দিকটি তুলে ধরে পাঠদান করলে সঞ্চালনের সম্ভাবনা অধিক। জার্ড বলতে চেয়েছেন যে থর্নডাইক যে বলেছে পদ্ধতিগত বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সঞ্চালনের ক্ষেত্রে, কিন্তু অনেক সময় সেটি সম্ভব হয় না। কোনো একটি বিষয়কে আমরা করে দেখালাম, সেই বিষয়টির সাথে অন্য একটি বিষয় সদৃশ্য বা মিল নাও থাকতে পারে, কিন্তু যখন তার নিয়মাবলী এবং সূত্রগুলি নিয়ে আমরা হাতে কলমে কাজ করছি, তখন একটির সাথে আরেকটি কিছু সামান্য সদৃশ্য থাকতেও পারে এবং তারা কিছুভাবে একে অপরকে সাহায্য করতেও পারে। 18 নম্বর প্রশ্ন, উলম্ব সঞ্চালন কাকে বলে? শিক্ষক সর্বদাই নিম্ন থেকে উচ্চ স্তরে সঞ্চালনের চেষ্টা করে, একে বলে উলম্ব সঞ্চালন। উদাহরণ হিসাবে যোগ ও বিয়োগের জ্ঞান যখন উচ্চ স্তরের প্রক্রিয়ায় ব্যবহৃত হয়, তাকে আমরা উলম্ব সঞ্চালন বলি। শিক্ষক কী করে, যে সবসময় নিম্ন থেকে উচ্চ স্তরে, আমরা যখন ছোটোবেলায় দেখি আমাদের পেন্সিল, পেন ইত্যাদি দিয়ে বা লম্বা লম্বা লাইন টেনে যোগ চিহ্ন করে গুনে গুনে শেখানো হয় যে এখানে কতগুলি আছে। পরবর্তীকালে যখন এটা থেকে আমাদের 1, 2, 3-এর ধারণা চলে আসে, তখন আমরা এইভাবে যোগ করতে শিখি এবং আরও পরবর্তীকালে আমরা হাতে গুনে বা বড় বড় সংখ্যার যোগ বিয়োগ করতে শিখি। এটাই হচ্ছে একদম নিম্ন থেকে উচ্চ স্তরে পৌঁছানো। এরপরে 19 নম্বর প্রশ্ন, সঞ্চালনের গেস্টাল্ট তত্ত্ব বলতে কী বোঝো বা গেস্টাল্ট তত্ত্ব বলতে কী বোঝো? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। গেস্টাল্ট তত্ত্বে বলা হয়েছে যে সঞ্চালন ঘটে কারণ দুটি বিষয় বা কাজকে শিক্ষার্থী সামগ্রিকভাবে প্রত্যক্ষ করে। শিক্ষার্থীর বুদ্ধি, তার প্রত্যক্ষণ এবং পরিস্থিতি, সরলতা বা জটিলতা সমস্ত একত্রিত হয়ে সঞ্চালনের পরিমাণ নির্দিষ্ট হয়। বিষয়বস্তুগত সদৃশ্য, পদ্ধতিগত সদৃশ্য এবং শিক্ষার্থীর প্রক্রিয়াগত সদৃশ্য সমস্ত একত্রিত হয়ে সঞ্চালনের পরিমাণ ও প্রকৃতি নির্দিষ্ট করে। সমগ্রতাবাদীদের মতে সমগ্রতার শিখন শিক্ষার্থীদের আচরণের উপর প্রভাব বিস্তার করে। এই সমগ্রতা শিক্ষার্থীদের নানা দিক থেকে হতে পারে। এখানে উল্লেখ করা যায় যে সামান্যীকরণ তত্ত্বে যা বলা হয়েছে, এই তত্ত্বের কথা বলা হয়েছে যে তবে অতিরিক্ত মাত্রায় যুক্ত হয়েছে, তা হলো বোধগম্যতা। তাকে এখানে শিখনের একটি বিশেষ শর্ত হিসাবে বিবেচনা করা হয়েছে। আমরা যখন কোনো একটি বিষয় নিয়ে পড়ছি, সেখানে হাজার ভারী ভারী শব্দ থাকলেও মূল অর্থ, আমরা সবসময় সব বিষয়টির মূল অর্থ কী সেটা জানার প্রয়াস করছি। এই মূল অর্থটাই কি আমাদেরকে বোধগম্যতা তৈরি করে দেয়, যে সেই বিষয়টি সম্পর্কে আমরা বুঝতে শিখি। এটাকেই আমরা বলছি সামান্যীকরণ। সাধারণ অর্থে আমরা বলবো যে বিষয়বস্তুটি যাই হোক না কেন, তার একটি সাধারণ দিক আছে, সেটি হচ্ছে যে সমস্ত বিষয়টিকে আমরা অতি সহজে শিক্ষার্থীদের কাছে কীভাবে তুলে ধরব, যাতে সে বিষয়টির মূল অর্থ বুঝতে পারে এবং তার মধ্যে সেই বিষয়টি সম্পর্কে বোধগম্যতা অর্থাৎ সে বুঝতে সক্ষম হয়।
এরপরে 20 নম্বর প্রশ্ন, সাধারণ সঞ্চালন বলতে কী বোঝো? সাধারণ সঞ্চালন কেন প্রয়োজন সেটাও উল্লেখ করতে পারি। সাধারণ সঞ্চালন মূলত 10টি নীতির কথা বা নীতির ওপর ভিত্তি করে দাঁড়িয়ে রয়েছে। 1 হচ্ছে কোনো বিষয় বা পরিস্থিতি সম্পর্কে প্রাথমিক জ্ঞান। 2 পারিপার্শ্বিক জ্ঞানের বিকাশ, মানে কোনো একটি বিষয় সম্পর্কে আমাদের জানতে সাহায্য করে। পারিপার্শ্বিক, আমাদের চারপাশে কী ঘটছে সেটা সম্পর্কে আমাদের জানতে সাহায্য করে। সঞ্চালনগত বিষয় বা পরিস্থিতি সঞ্চালনের ইতিহাস সম্পর্কে অবহিত হওয়া, মানে কীভাবে সঞ্চালন হয় এবং সেই পরিস্থিতিতে আগে কী ঘটেছে সেগুলো সম্পর্কে জানায়। প্রেষণার বিকাশ, আমাদের পড়াশোনার প্রতি ইচ্ছা জাগায় বা সেই কাজটি করতে ইচ্ছা জাগায়। সঞ্চালনের প্রকৃতি এবং কার্যকারিতা সম্পর্কে সচেতনতা বাড়ায়। কীভাবে একটি জ্ঞান আমাদের মধ্যে সঞ্চিত হয় এবং সেই জ্ঞানটি আমাদের আদৌ কাজে লাগবে কি না সেই বিষয়ে আমাদেরকে জানাতে সাহায্য করে। সাংস্কৃতিক সঞ্চালন ঘটানো, আমরা কোন পরিবেশে কোন পরিস্থিতিতে রয়েছি, সেখানে কী কার্যকলাপ রয়েছে, কী সংস্কৃতি, কী নীতি রীতি রয়েছে সেগুলো আমাদেরকে জানতে সাহায্য করে। সঞ্চালনের অস্তিত্ব এবং সম্পর্কের অভিমুখীনতা, সঞ্চালন কিভাবে ঘটছে, আমাদের কী হয় যে আমরা একটা পরিবারে জন্মগ্রহণ করি, সেই পরিবারের থেকে সেই পরিবারের সমস্ত বিষয়, সমস্ত মানুষের থেকে কিছু না কিছু আমরা শিখছি। এটা আমাদের কী হচ্ছে, সঞ্চালন হচ্ছে। পরিবারের মধ্যে থাকার ফলেই আমাদের ব্যক্তিত্ব গড়ে উঠছে। আমাদের চারপাশে আরও 5টা বা আমাদের পরিবারের লোকজনের কাছ থেকে আমরা যে জ্ঞানটা পাচ্ছি, কথাবার্তাগুলো শুনছি সেখান থেকে। সঞ্চালন সম্পর্কে তাত্ত্বিক ব্যাখ্যা, অনুশীলন এবং পুনরায় বুঝতে সময় দেওয়া। যে বিষয়টিকে আমরা শুনলাম বা জানলাম সেই বিষয়টিকে আমরা তত্ত্বগত দিক থেকে বিচার করি নিজেদের মনে যে সেটা সত্যি ঠিক করছি কি ভুল করছি, এবং বুঝতে সাহায্য হয় যে আমরা যা করছি সেটা কেন করছি। এবং লাস্ট পয়েন্ট হচ্ছে অধ্যয়ন ও সঞ্চালন সম্পর্কিত ঘটনাগুলিকে প্রত্যক্ষ করা। আমরা যে বিষয়টি পড়ছি এবং যে বিষয়টি আমরা অন্যদের কাছ থেকে শুনেছি সেইগুলো সম্পর্কে আমরা সবসময় সেগুলো যুক্তি আছে কিনা সেগুলো দেখার চেষ্টা করি। এটা কি হচ্ছে, আমাদের এগুলো সঞ্চালনের প্রভাব। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ মোট 5টা প্রশ্ন, যেগুলো আমরা আজকে এখানে উল্লেখ করলাম। এর পরবর্তী পর্বে আমরা আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব।